আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। কার্যক্রম নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের, জাতীয় সংসদে সন্ত্রাস বিরোধী সংশোধন বিল পাস। হামাক্রান্ত হয়ে আরও ৩ শিশুর মৃত্যু, ১৪ দিন এগিয়ে ২০ এপ্রিল থেকে সারা দেশে টিকাদান। অনেক স্থানে ফিলিং স্টেশন বন্ধ থাকায় ভোগান্তিতে গ্রাহক, তেল সংকটে যানবাহনের দীর্ঘ সারি। এবারে বিস্তারিত। জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হলো সন্ত্রাস বিরোধী সংশোধন বিল ২০২৬। এর ফলে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকছে। সকালের সেশনে এই সংক্রান্ত বিলটি উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এরপর সরাসরি কণ্ঠ ভোটে তা পাশ হয়। অন্তর্বর্তী সরকারের সময় ২০২৫ সালের ১২ই মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সব সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। এখন অধ্যাদেশটি সংসদে আইন আকারে পাশ হওয়ায় আওয়ামী লীগের যে কোনো কার্যক্রম শুধু নিষিদ্ধই নয়, বরং দলটির সব নেতাকর্মীদেরও বিচারের আওতায় আনা হবে। আমরা ডিক্লেয়ার করেছিলাম ফ্রম 3rd মে অল ওভার দ্য কান্ট্রি শুরু করার জন্য। আমরা এটাকে আরো এগিয়ে নিয়ে আসছি। আমরা আরো এগিয়ে নিয়েছি বিকজ we have been able to collect the necessary vaccines from UNICEF by this time, and so we are expediting the vaccination program all over the country from 20th of this month. আমরা 14 দিন এগিয়ে নিয়ে আসছি। ফ্রম 3rd মে থেকে আমরা এটা আগামী 20 তারিখ থেকে ইনশাআল্লাহ শুরু করব। এটা আপনাকে অবগত করলাম। ক্রমশই বাড়ছে হামের প্রাদুর্ভাব। গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও অন্তত ৩ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও ২২ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে হাম শনাক্ত হয়ে চিকিৎসাধীন আছে ৭৮ শিশু। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১৩ শিশু, আর মৃত্যু হয়েছে ৭ শিশুর। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ৩ শিশু মৃত্যুবরণ করেছে। এই সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৩ জন। ভোলায় হামের উপসর্গ নিয়ে আজও নতুন করে ৫ জন শিশু জেলা হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এদিকে বরগুনায় ৪ দিনে ৩৫০০ শিশুকে টিকা দেওয়া হয়েছে। হামের হটস্পট বরগুনায় ৪ দিনে ৩৫০০ শিশুকে টিকা দেওয়া হয়েছে। সেখান থেকে এ বিষয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী শাহ আলী। শাহ আলী, হামের টিকা কার্যক্রম তো চলছে, এতে আক্রান্ত কি কিছুটা কমেছে? সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। সুমনা, আসলে আমি এই মুহূর্তে রয়েছি বরগুনার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে, যেখানে এখানে হামের জন্য আইসোলেশন তৈরি করা হয়েছে। সেখানে শুধুমাত্র হামের রোগীদের ভর্তি করার জন্য প্রায় ৪০টি বেড তৈরি করেছেন, এবং সেখানে দেখেছি যে গত ২৪ ঘন্টায় ৬ জন রোগী ভর্তি হয়েছেন, এবং এই মুহূর্তে ২৪ জন ভর্তি রয়েছে। আমরা দেখেছি যে সকাল ৮টা থেকে চতুর্থ দিনের মতো কিন্তু হামের টিকা দিচ্ছেন, এবং সেখানে কিন্তু দীর্ঘ লাইন ধরেই কিন্তু টিকা দিচ্ছেন শিশুদেরকে। এছাড়াও যদি বলি যে বরগুনা সদর উপজেলা প্রায় ১৫টি স্থানে এই টিকা প্রদান করছেন, এবং পৌর শহরে ৫টি স্থানে টিকা প্রদান করছেন। এখন পর্যন্ত প্রায় ৩৫০০ শিশুকে এই টিকার আওতায় আনা হয়েছে। এছাড়াও যারা অসচেতন রয়েছে, বিভিন্ন জায়গায় শহরে মাইকিং করা হচ্ছে টিকার আওতায় আনার জন্য, এবং সকলকে সচেতন করার জন্য, টিকা প্রদান করার জন্য তারা কিন্তু এই স্বাস্থ্য বিভাগ কিন্তু প্রতিদিনই তারা মাইকিং করছে, প্রচার প্রচারণা করছেন, মিটিং করছেন। সেটা কিন্তু আমরা দেখছি। এছাড়াও যদি বলি যে এই হাবের যে বরগুনা হটস্পট তৈরি হয়েছে, এর আগে কিন্তু ডেঙ্গুতে হটস্পট ছিল এই বরগুনায়। তখন কিন্তু অসংখ্য মানুষ কিন্তু ডেঙ্গুতে মারা গিয়েছেন। একের পর এক এই যে আ দুর্যোগ বলে এক প্রকার, সেই দুর্যোগে কিন্তু বরগুনার মানুষ আতঙ্ক রয়েছে আসলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে কিনা। এখন পর্যন্ত বরগুনা জেলায় প্রায় ৩,০০০ এর মতো আ আ এখানে কিন্তু আমরা যদি দেখেছি যে বরগুনা জেলায় যে ৩ জন শিশু মৃত্যু হয়েছে, আমরা সেটা দেখেছি, এবং এখানে যারা আসছেন ৩ বছর, ২ বছর, ৫ বছর এরকম করে শিশুরা। এর মধ্যে আবার আ যুবকরাও রয়েছে, বিশেষ করে
20-এর উপরে 30 বছর বয়সীও কিন্তু এখানে রয়েছে, আমরা সেটা দেখেছি। এবং তারাও কিন্তু একই রোগে আক্রান্ত হচ্ছে এবং ডাক্তার বলেছেন একজন আ রোগী থেকে প্রায় 18 জন আক্রান্ত হতে পারে, এবং তাদেরকে সচেতন করার জন্য মূলত একের পর এক তারা কিন্তু সভা সেমিনার করছেন। এখন পর্যন্ত কিন্তু কোন রকমই নিয়ন্ত্রণে আসছে না এবং প্রত্যেকেই কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে যে কখন মহামারী আবার ধারণ করে এই হটস্পট বরগুনায়। এবং প্রতিনিয়তই তারা এই টিকা নিয়ে কথা বলছেন, যাতে সকল শিশুদেরকে যারা ৫ ৫ মাস ৬ মাস থেকে ৫ বছরের যে শিশুরা রয়েছে তাদেরকে টিকার আওতায় আনে, তাহলে হয়তো করতে হবে। কিন্তু এই বরগুনার একটা বিষয়ে লক্ষ্য করা গেছে যে ডাক্তার সংকট। যেখানে এত বড় একটি হাসপাতাল, সেখানে কিন্তু একজন মাত্র শিশু বিশেষজ্ঞ রয়েছে, যিনি প্রতিদিন ২০০ থেকে ২৫০ রোগী দেখেন। তো এই নিয়েও কিন্তু আসলে ডাক্তার নিয়েও কিন্তু সমস্যার মধ্যে রয়েছেন এই বরগুনা জেলা হাসপাতাল। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। সুমনা। শাহ আলী, ধন্যবাদ আপনাকে। দেশে জ্বালানি তেল নিয়ে গ্রাহক ভোগান্তি এতটুকুও কমেনি। ঢাকা সহ সারা দেশে ফিলিং স্টেশনগুলোয় এখনও যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। রাজধানীতে কিছু কিছু পাম্প আজও বন্ধ রয়েছে। সেসব পাম্পের সংশ্লিষ্টরা জানান, পর্যাপ্ত সরবরাহ না থাকায় বাধ্য হয়ে তেল বিক্রি বন্ধ রাখছেন তারা। এছাড়া যেখানে তেল মিলছে সেখানে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি চালকরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার কথা জানান। আমি 7:30টার থেকে সিরিয়াল ধরা, তাও প্রেস ক্লাবের সামনে ছিলাম, ওইখান থেকে এখানে আসলাম। বহুত সাধারণ জনগণের অনেক হ্যাসাল হইতেছে এই তেলের জন্য। এটা একটা সমাধান দরকার আমাদের। এটা তো তেল না, মনে হয় স্বর্ণ, আমরা স্বর্ণ কিনতে আসছি এরকম একটা অবস্থা। আমার খুব একটা অবস্থা খুবই খারাপ, যে আমি একটা ভালোভাবে চলবো এটারও খুব হারাই লেগেছে এই আর কি। ভোক্তা সাধারণের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাই, তেলে ক্রাইসিস নাই, বিশ্বে ক্রাইসিস আছে, আমাদের এখানেও ক্রাইসিস আছে, কিন্তু সরকার যেভাবে বলতেছে আপনারা শান্তভাবে সুশৃঙ্খলভাবে পাম্পে আসেন, আপনার প্রয়োজন যেটা এই তেলটা নেন। পাবলিক তো এটা করছে না। জ্বালানি তেল সংকটের আরও খবর জানাতে গাইবান্ধা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আতোয়ার রহমান রানা। বিস্তারিত জানবো তার কাছ থেকে। রানা, বেশ কিছুদিন ধরেই তো সংকট চলছে, এ বিষয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? জি সুমনা, সারা দেশের মতো উত্তরের জেলা গাইবান্ধাতেও কিন্তু জ্বালানি তেলের সংকট অব্যাহত রয়েছে। আমরা সকাল থেকে দেখেছি গাইবান্ধার ফিলিং স্টেশন গুলোতে বাইকারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গিয়েছে। এর মূল কারণ হচ্ছে উত্তরের এই জেলাটিতে জ্বালানি তেলের সরবরাহ না থাকায় কিন্তু বিভিন্ন যানবাহনের চালকরা নানাভাবে ভোগান্তিতে পড়েছে। বিশেষ করে যারা বাইকার রয়েছেন তারা কিন্তু একটি ফিলিং স্টেশনে প্রায় ৩-৪ ঘন্টা অপেক্ষা করেও কিন্তু তাদের কাঙ্ক্ষিত জ্বালানি তেল আসলে তারা পাচ্ছে না। এছাড়া জেলার যে 22টি ফিলিং স্টেশন রয়েছে, এই 22টি ফিলিং স্টেশনের মধ্যে আজও কিন্তু 13টি ফিলিং স্টেশন জ্বালানি তেলের সরবরাহ না থাকার কারণে কিন্তু বন্ধ রয়েছে, যার ফলে কিন্তু এর প্রভাব পড়েছে কিন্তু বিভিন্ন যানবাহনের উপরে। পাশাপাশি এই জেলাটি চরাঞ্চল হওয়ার কারণে কিন্তু 165টি চরাঞ্চল রয়েছে। এই 165টি চরাঞ্চলে যারা সাধারণ প্রান্তিক কৃষক রয়েছে তারা কিন্তু তাদের যে ফসল উৎপাদন করছেন সেই ফসল তেল না থাকার কারণে কিন্তু তারা সেই ফসল উৎপাদন থেকেও কিন্তু বিলম্বিত হয়েছে। পাশাপাশি আমরা বিভিন্ন যানবাহনের চালকদের সাথে কথা বলেছি, তারা আসলে আমাদেরকে যেমনটি বলছেন যে আসলে জেলার যে ফিলিং স্টেশনগুলো রয়েছে সেই ফিলিং স্টেশনগুলোতে কিন্তু একযোগে যদি তেল দেওয়া হতো তাহলে হয়তোবা এই ভোগান্তিটা একটু কমে আসতো। আমি এখন ঠিক অবস্থান করছি গাইবান্ধা বাস স্ট্যান্ডে কাদের ফিলিং স্টেশনে। এখানে কিন্তু জ্বালানি তেল দিবে আগামীকাল, অর্থাৎ আগামীকাল তেল দিবে। এখন কিন্তু এই ফিলিং স্টেশনটিতে যারা বাইকার রয়েছেন তারা কিন্তু এই তেল দেওয়ার খবর শুনে কিন্তু তাদের বাইক নিয়ে এসে কিন্তু এখানে নির্ধারিত একটি জায়গা দখল করে কিন্তু তারা এই বাইকটি এখানে রাখছেন। পাশাপাশি আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা আসলে যেমনটি আমাদেরকে বলছেন যে আসলে জ্বালানি তেলের সুষ্ঠুভাবে যাতে ফিলিং স্টেশনগুলোতে বিতরণ হয় সে ব্যাপারে কিন্তু তারা বিভিন্ন ট্যাগ অফিসার নিয়োগ করেছেন এবং বিভিন্ন জায়গায় অবৈধ জ্বালানি তেল মজুত কিন্তু তারা জব্দ করেছিলেন। তো এই ছিল আমার কাছে জ্বালানি তেলের সর্বশেষ তথ্য। গাইবান্ধা থেকে জানাচ্ছিলেন সহকর্মী আতোয়ার রহমান রানা।
3 মাসের মধ্যে সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয়ে প্রতিষ্ঠা করার নির্দেশ দিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দ্রুত আপিল করার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। বুধবার সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। তিনি আরও বলেন, হাইকোর্টের রায়ের সঙ্গে সাংবিধানিক প্রশ্ন জড়িত, তাই বিষয়টি আপিল বিভাগে চূড়ান্ত নিষ্পত্তি হওয়া প্রয়োজন। গতকাল সুপ্রিম কোর্টের জন্য স্বাধীন ও পৃথক সচিবালয় 3 মাসের জন্য মধ্যে প্রতিষ্ঠার নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে হাইকোর্ট। রায়ে অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধান সুপ্রিম কোর্টের কাছে ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়। বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ 185 পৃষ্ঠার এই রায় প্রকাশ করে। যে কোনো রায় যখন ঘোষণা করা হয় তখন কিন্তু তার কার্যকারিতার ডিরেকশনটা যে সময় থেকে ঘোষণা করা হয় তারপর থেকে কার্যকর হয়। অন্তর্বর্তীকালীন সময় আমরা দেখেছি রায়ের পরপরই, অর্থাৎ চূড়ান্ত রায়টি প্রকাশিত হওয়ার আগেই একটি অধ্যাদেশ জারি হয়েছে এবং সেই অধ্যাদেশটি বর্তমানে আমাদের জাতীয় সংসদে সেটি বিবেচনাধীন আছে এবং সুতরাং এই রায়ের পরপরই কিংবা পূর্ণাঙ্গ রায় প্রকাশের আগেই অধ্যাদেশ জারি যে বিষয়টি সেটি হচ্ছে সংসদের কাছে এখন বিবেচ্য রয়েছে এবং সংসদ তার স্বীয় বিবেচনায় স্বাধীন স্বতন্ত্র সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। সংরক্ষিত নারী আসনে নির্বাচন হবে আগামী 12ই মে। বিষয়টি জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। তিনি জানান, আসন বন্টনে বিএনপি জোট 36টি, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট 13টি এবং স্বতন্ত্র পাবে 1টি আসন। বুধবার সকালে আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা করেন ইসি সচিব। তিনি আরও জানান, মনোনয়ন দাখিলের শেষ তারিখ 21 এপ্রিল, মনোনয়ন বাছাই 22 ও 23 এপ্রিল, আপিল আবেদন করা যাবে 26 এপ্রিল এবং আপিল নিষ্পত্তি হবে 27 ও 28 এপ্রিল। মনোনয়ন প্রত্যাহারের তারিখ 29 এপ্রিল। এছাড়া 30 এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্ধারিত সময় অনুযায়ী সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান ইসি সচিব। বিভিন্ন সেক্টরে দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বুধবার নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে বৈঠক করেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। সে সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন। বৈঠক নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে ভারতের পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, দ্বিপাক্ষিক বিষয় ছাড়াও বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতি নিয়ে আলোচনা হয়। দুই পক্ষই পরস্পরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষায় একমত হয়েছে। ইন্ডিয়ান ওশিয়ান সম্মেলনে যোগ দিতে একই বিমানে আগামীকাল মরিশাসে যাবেন বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। জ্বালানি ও ভোজ্য তেলের কৃত্রিম সংকট ও সাগরে অবৈধ মজুদ ঠেকাতে যৌথ অভিযান পরিচালনা করছে কোস্টগার্ড। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। বৈশ্বিক জ্বালানি সংকটের সুযোগে অসাধু ব্যবসায়ীরা চট্টগ্রামের বহিনোঙরে বিভিন্ন লাইটার জাহাজে ভোজ্য ও জ্বালানি তেল সহ খাদ্যদ্রব্য অবৈধ মজুত করছে। এ খবরে কোস্টগার্ড বেস চট্টগ্রাম, নৌবাহিনী, নৌপরিবহন অধিদপ্তর এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সমন্বয়ে বহিনোঙরে বিভিন্ন বাণিজ্যিক ও লাইটার জাহাজে যৌথ অভিযান অব্যাহত রয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে নিহত আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা হবে বৃহস্পতিবার। রায়ে ন্যায় বিচার পাওয়ার আশা রাষ্ট্রপক্ষের। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবীরা আইনের সঠিক প্রয়োগের দাবি জানিয়েছেন। রায় ঘিরে ট্রাইব্যুনাল এলাকায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। 2024 সালের 16 জুলাই সেদিন রংপুরের রাজপথ ভিজেছিল অকুতভয় এক তরুণের রক্তে। দুহাত প্রসারিত করে বুক পেতে দেওয়া সেই দৃশ্য হয়ে ওঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের প্রেরণা। এতে আন্দোলনের মোড় ঘুরে যায়। এক পর্যায়ে আওয়ামী লীগ সরকারের পতন হয়। দেশ থেকে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের মৃত্যুর ঘটনায় মানবতাবিরোধী অপরাধে মামলা দায়ের, তদন্ত, এরপর শেষ হয় মামলার বিচারিক কার্যক্রম। গত ২৭ জানুয়ারি ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখে। এই মামলার আসামি তৎকালীন পুলিশ কর্মকর্তা এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বেশ কয়েকজন। আবু সাইদ হত্যার অকাট্য প্রমাণ আছে জানিয়ে কাঙ্ক্ষিত রায়ের প্রত্যাশা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তার এই হত্যাকাণ্ডের বিষয়টি জাতিসংঘের রিপোর্টে উঠে এসছে। আমাদের তদন্তে সন্দেহাতীতভাবে তার অকাট্য প্রমাণ আমরা পেয়েছি। আমরা যাদেরকে বিচারের সম্মুখীন আমরা করেছি, আমরা বিশ্বাস করি যে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে ইনশাল্লাহ। প্রত্যাশিত রায় ইনশাল্লাহ আমরা পাবো বলে আমরা আশা করছি। এদিকে ন্যায় বিচারের স্বার্থে আসামিরা খালাস পাবেন বলে জানান আসামি পক্ষের আইনজীবী। তার শরীরে অর্থাৎ ডেড বডিতে কোনো গুলির ক্যাভিয়েশন বা গর্ত না থাকা এবং গুলির কার্তুজের কোনো অংশ বিশেষ এর উপস্থিতি না থাকা, এক্স রে এবং রেডিওস্কোপিক টেস্ট না করা এবং যে 12 বোর শটগানের কার্তুজে মারা যাওয়ার কথা বলা হয়েছে সেই 12 বোর শটগানের কার্তুজের টেকনিক্যাল স্পেসিফিকেশন কোর্টে উপস্থাপন না করা ইত্যাদি কারণে আসামিগণ বেকসুর খালাস পাইবেন। আবু সাইদ হত্যা মামলার অভিযুক্ত 30 আসামির মধ্যে 24 জনই পলাতক। বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর সহ 6 আসামি কারাগারে। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। 40 দিন তীব্র সংঘাতের পর অবশেষে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। নাখোশ থাকলেও এতে সম্মতি জানিয়েছে ইসরায়েল। আর স্থায়ীভাবে যুদ্ধ অবসানের জন্য মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানিয়েছে ইরান। ইরানে এ যেন নতুন একটি দিনের শুরু। নেই কোনো বিস্ফোরণের শব্দ কিংবা ক্ষেপণাস্ত্র ছুটে আসার আতঙ্ক। হাতে হাতে পতাকা নিয়ে যুদ্ধবিরতি উদযাপন করছেন ইরানের নাগরিকরা। এই শান্তি কতদিন টিকবে তা সময়ই বলে দিবে। আপাতত ইরানের ওপর পূর্ব ঘোষিত বড় ধরনের বোমাবর্ষণ ও হামলা অন্তত 2 সপ্তাহের জন্য স্থগিত করে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে জুড়ে দিয়েছেন শর্ত, ইরানকে অবিলম্বে সম্পূর্ণ এবং নিরাপদভাবে হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে হবে। ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার পর বুধবার ভোরেও ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। এর কিছু সময় পর জায়নবাদীদের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতিতে সম্মতি জানান। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তরের বিবৃতিতে আরও বলা হয়েছে 2 সপ্তাহের এ যুদ্ধবিরতিতে লেবানন অন্তর্ভুক্ত থাকবে না। যুদ্ধ থামানোর এই উদ্যোগের পেছনে এবার কাজ করছে পাকিস্তান। মূলত 10 দফা প্রস্তাব নিয়ে এগিয়ে চলছে স্থায়ী সমাধানের আলোচনা। প্রস্তাবগুলোতে শুধু যুদ্ধ থামানো নয়, বরং ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সম্পদ মুক্তি, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি কমানো এবং হরমুজ প্রণালীতে একচ্ছত্র নিয়ন্ত্রণ সহ বড় কৌশলগত বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও ইরানের পরমাণু বিষয়ক অধিকারকে স্বীকৃতি দেয়া, যুদ্ধের কারণে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ ক্ষতিপূরণ প্রদান, ভবিষ্যতে আর হামলা না চালানোর আন্তর্জাতিক আইনি নিশ্চয়তা এবং ইরান ও তার মিত্রদের বিরুদ্ধে আগ্রাসন বন্ধের শর্ত রেখেছে তেহরান। এসব নিয়ে আগামী শনিবার ইসলামাবাদে সকল পক্ষের আলোচনায় বসার কথা রয়েছে। যুদ্ধবিরতির মাঝেই যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষই নিজেদের বিজয়ী দাবি করেছে। সংবাদ সংস্থা এএফপিকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন যুক্তরাষ্ট্র পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয় অর্জন করেছে। ইরান বলছে ঐতিহাসিক বিজয় হয়েছে তাদের। মধ্যপ্রাচ্যে সংঘাত থামার খবরে সরাসরি প্রভাব পড়েছে জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারে। অন্তত 14% পর্যন্ত কমেছে অপরিশোধিত তেলের দাম। সেই সঙ্গে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান। তবে 2 সপ্তাহের যুদ্ধবিরতি চলার সময় গুরুত্বপূর্ণ এ বাণিজ্য পথ দিয়ে চলাচলকারী জাহাজ থেকে ট্রানজিট ফি বা টোল নেয়ার পরিকল্পনা করেছে ইরান ও ওমান। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম এ খবর জানিয়েছে। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। ব্রাজিল জাতীয় ফুটবল দলের প্রধান কোচ কার্লো আনচেলোত্তির সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি নবায়ন করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী ইতালিয়ান এই কোচ 2030 বিশ্বকাপ পর্যন্ত সেলেসাওদের দায়িত্বে থাকবেন বলে জানানো হয়েছে। খুব শীঘ্রই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে নিশ্চিত করেছে ESPN ব্রাজিল। প্রতিবেদনে বলা হয়, বর্তমান চুক্তি আগামী জুলাইয়ে শেষ হওয়ার কথা থাকলেও তার আগেই উভয় পক্ষ নতুন করে মেয়াদ বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। দীপ্ত সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কার্যক্রম নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের, জাতীয় সংসদে সন্ত্রাস বিরোধী সংশোধন বিল পাস। আক্রান্ত হয়ে আরও 3 শিশুর মৃত্যু, 14 দিন এগিয়ে 20 এপ্রিল থেকে সারা দেশে টিকাদান। অনেক স্থানে ফিলিং স্টেশন বন্ধ থাকায় ভোগান্তিতে গ্রাহক, তেল সংকটে যানবাহনের দীর্ঘ সারি। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টা 40 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।